আয়তন বিকৃতি, তাই না? আচ্ছা, একটু একটু রিভাইজ দেই। দৈর্ঘ্য বিকৃতি কি ছিল? হচ্ছে এল বাই বড় হাতের এল, তাই না? যেখানে এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা ডেল এল। বইয়ে দেখবা ছোট হাতের এল দেওয়া, এর জন্য আমি এটা ইউজ করছি। আর নিচের বড় হাতের এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য, তাই না? ইনিশিয়াল যে দৈর্ঘ্যটা ছিল। আচ্ছা, আয়তন বিকৃতিও কি সেম? ছোট হাতের ভি ডিভাইড বাই বড় হাতের ভি, ঠিক আছে? ছোট হাতের ভিটা কি? আয়তন পরিবর্তন, আর বড় হাতের ভিটা হচ্ছে আদি আয়তন, ঠিক আছে? এগুলো তো গত ইউনিট ছিল। আচ্ছা, তারপরে পীড়ন দেখাইছিলাম। পীড়নকে কি বলছিলাম বলতো? পীড়ন কি বলছিলাম? বল বাই ক্ষেত্রফল বলছিলাম। এটা আপাতত মনে রাখো, বাই এফ বাই এ, ঠিক আছে? আচ্ছা, এটাতে পরে যাচ্ছি। আমরা বিকৃতিতে ফিরে আসি। আরেকটা বিকৃতি ছিল, আমি বলছিলাম আকার বিকৃতি, ওটা কতদিন বলিনি। আকার বিকৃতি, বিকৃতি তিন ধরনেরই হবে, ঠিক আছে? দৈর্ঘ্য, আয়তন আর আকার। আকার বিকৃতি অনেকগুলো নাম আছে। মোচর বিকৃতি বলে, ক্রিন্তন বিকৃতি বল, ঠিক আছে? তিনটা নাম আছে, তিনটাই মনে রাখবো। আকার বিকৃতির তিনটা নাম, একটা হচ্ছে আকার বিকৃতি, তো আকার বিকৃতি, একটা হচ্ছে মোচর বিকৃতি, আর একটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি, ঠিক আছে? এখন আকার বিকৃতি আমরা কেমনে মাপবো? আকার মানে কি? মানে শেপ চেঞ্জ হওয়া। এখন ধরো, দেখো নাকি বইলো, হ্যাঁ, ধরো এই এই বইটা আছে, হ্যাঁ। এখন এই বইটাকে যদি তুমি এই পাশ থেকে, সেটা একটু বেশি শক্ত বই, কারণ আমি নমনীয় বই দিকে। হ্যাঁ, ক্রিন্তন, কয় রিকার, নয় তয়ে ন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ধরো এই বইটা, হ্যাঁ। এখন এই বইটার দেখো তো, এই যে তুমি যদি কোনো প্রেসার না দাও, মানে নর্মাল স্টেট দেখো, এই যে এই এই দৈর্ঘ্যটা দেখো, এটা সমান, তারপরে এটা সমান, মানে একদম কিভাবে বলবো, মানে ভূমির সাথে লম্ব 90 ডিগ্রি কোণে আছে না? দেখো তো এই এই সাইডটা, সিমিলারলি যে এই সাইডটা, এই যে এই সাইডটা, মানে যে তুমি যদি ভূমির সাথে লাগায় রাখো, জিনিসটা 90 ডিগ্রি কোণে থাকবে, হ্যাঁ। এখন তুমি এই জিনিসটাকে একটু বাঁকা করো, মানে এই যে তুমি তোমার হাতের কাছে বই থাকলেও এটা চেষ্টা করে দেখতে পারো, হ্যাঁ। তুমি কি করলা, এই যে বইয়ের যে সারফেসটা, উপরের সারফেসটা বা পৃষ্ঠটা, ওটা বরাবর একটা প্রেসার দিলে হবে, হ্যাঁ, বাঁকা করলাম। দেখো তো এই যে এই সাইডটা চেঞ্জ হয়ে যাবে না? দেখো আমি উঠাই, দেখো তো এই যে এই সাইডটা একটু বাঁকা হয়ে গেছে না? এই যে এই লাইনটা, সিমিলারলি এই লাইনটা বাঁকা, এই লাইনটা বাঁকা হলে যে এই লাইনটা বাঁকা হয়ে যাবে, একটু সরে যাবে। হ্যাঁ, কি বাইরে হয়ে গেল নাকি? ভিডিও দেখা যায়? না ভাই, দেখা যাইতেছে তো। আচ্ছা, তো জিনিসটা কি বুঝছো? আমার মোবাইল পড়ে গেছে। আচ্ছা, তার মানে ধরো যে তোমার যে সাইডটা ছিল বইয়ের, ওই সাইডটা প্রথমে এরকম ছিল না? মানে যে তুমি চিন্তা করো, একটা রেক্টেঙ্গেল টাইপের চিন্তা করতে হবে। হ্যাঁ, এই যে ধরো এই যে এই সাইডটা দেখো, এটা একটা রেক্টেঙ্গেল নয়, যে আয়তক্ষেত্র, এই যে এতটুকু অংশ। এরপরে কি হলো, যে এই সাইডটা, মানে যে এই সাইডটা কি হলো, একটু বাঁকা হয়ে গেছে না? যেরকম, তাহলে জিনিসটা শেপ এরকম হয়ে গেছে না? পরিবর্তিত শেপটা এরকম হয়েছে না? দেখো, বুঝছো নাকি জিনিসটা? না বুঝলে বলো, আমি আবার বুঝাই। ইনিশিয়াল আকারটা কি রেক্টেঙ্গেল ছিল, ওই যে ডট ডট দেওয়াটা ইনিশিয়াল ছিল, ঠিক আছে? তারপর তুমি কি করলে, যে উপরের পৃষ্ঠ বরাবর একটা ফোর্স দিলা, এর ফলে কি হলো, যে দুই সাইডটা বাঁকা হয়ে গেল, ওই যে এরকম। তাহলে দেখো জিনিসটা শেপটা চেঞ্জ হয়ে গেছে না? ইনিশিয়ালি কি ছিল? রেক্টেঙ্গেল ছিল বা আয়তক্ষেত্র ছিল, পরে এটা কি হয়ে গেছে, সামান্তরিক হয়ে গেছে। তাহলে আকার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে এই যে আকারের কি চেঞ্জ হয়েছে, আকারটা, এই আকারের চেঞ্জটা কি আমরা দিয়ে আকার বিকৃতি মাপবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে এই জিনিসটা যে টোটাল, হ্যাঁ, মানে এটা যতটুকু ছিল ততটুকুই তো আছে, জাস্ট কি হয়েছে, আকারটা চেঞ্জ হয়েছে না? মানে আয়তক্ষেত্রটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে আয়তক্ষেত্রের যে কোণটা ছিল, ওটা কোণটা কত থাকে ভূমির সাথে? 90 ডিগ্রিতে। সামান্তরিকের কোণটা তো 90 ডিগ্রি না, একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই কোণটা মানে ইনিশিয়াল যে দৈর্ঘ্যটা আছে, এটা কতটুকু চেঞ্জ হয়েছে? যে থিটা ডিগ্রি কোণ চেঞ্জ হয়েছে না? যে এখানে যে থিটা, এই থিটা দিয়ে আমরা বিকৃতিটা মাপি, ঠিক আছে? ক্রিন্তন বিকৃতি মাপি। আচ্ছা, এখন দেখো,
তাহলে আমরা কি জানি, আচ্ছা ধরলাম এই যে এখান থেকে ইনিশিয়াল থেকে এটা কত দূর সরছে, লম্বা লম্বি সরছে ছোট হাতের ডি দূরত্ব, বা এক্সও ধরতে পারো তোমার ইচ্ছা। আর এটার যে দৈর্ঘ্য ছিল এটা ইনিশিয়ালি কত ছিল, যেটা ডি ছিল, বড় হাতের ডি ধরলাম। আচ্ছা এটা কি বুঝছো, মানে এখান থেকে ইনিশিয়াল থেকে কত দূর দূর সরছে, এটা ডি দূরত্ব সরছে, আর এটা যে লম্বা লম্বি দূরত্বটাকে আমরা বড় হাতের ডি ধরছি। আচ্ছা তাহলে এই যে এটি বুঝছে এটা তো 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে ট্যান থিটা দিতে পারি না? ট্যান থিটা দিলে কি হবে, লম্ব বাই ভূমি হবে, এটা লম্ব এটা ভূমি, এটা ট্যান থিটা দাও, কত আসবে, ডি বাই বড় হাতের ডি। এটা কি বুঝছো? এখানে থিটা কোণটাকে বলা হয়, থিটা কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ, ঠিক আছে? বিচ্যুত হওয়া মানে কি, সরে যাওয়া না, এর জন্য এটা নাম বিচ্যুতি কোণ। তো কত ডিগ্রি, কত কোণ সরছে, থিটা কোণ সরছে, তো ট্যান থিটা ইকুয়ালস টু ডি বাই ডি। বাট এখন এই থিটা কোণটা অনেক ক্ষুদ্র হয়, ঠিক আছে? তুমি এটা বই থেকে দেখতে পারো, একটা বই যদি সরাই হবে, খালি বই না কিন্তু যে কোনো শেপের এরকম হতে পারে, ঠিক আছে? তুমি যদি পৃষ্ঠ বরাবর ফোর্স দাও, পৃষ্ঠ বরাবর, এটা নিয়ম আছে কিন্তু, তোমাকে পৃষ্ঠ বরাবর একটা ফোর্স দিতে হবে, যেখানে সেখানে ফোর্স দিলে হবে না, পৃষ্ঠ বরাবর। আচ্ছা তো এটা, এটা বইয়ের ডেফিনেশন দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা এই বইয়ের পৃষ্ঠ কোনটা, যে উপরেরটা পৃষ্ঠ না, এদিক বরাবর ফোর্স দিছো না, তুমি ভিতর দিয়ে ফোর্স দিলে হবে না, ঠিক আছে? মানে এই জায়গায় দিয়ে ফোর্স দিলে পৃষ্ঠ বরাবর। আচ্ছা তাহলে এই থিটা কোণটা কি হয়, অনেক ক্ষুদ্র হয়, অনেক ছোট হয়। তো অনেক ছোট হলে কি হয় বলো, ট্যান থিটাকে থিটা লেখা যায় না? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু অলমোস্ট ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু ডি বাই ডি। এটাই হচ্ছে বিচ্যুতি কোণ দিয়ে আমরা আকার বিকৃতিটা মাপ, ঠিক আছে? তাহলে এটা এটা অ্যাকচুয়ালি কি, সরণ, আর এটা হচ্ছে কি ব্যবধান, দূরত্ব, মানে দুইটা পৃষ্ঠের যে ব্যবধান। তো এটা আমরা যদি বাংলায় লিখি জিনিসটাকে, দেখ থিটা কি লিখছি আমি, ডি বাই ডি। এই যে উপরে দুইটা কিন্তু খুব সোজা, ঠিক আছে? দৈর্ঘ্য বিকৃতি আয়তন বিকৃতি মনে রাখা খুব ইজি। এই আকার বিকৃতি সবার প্যাচ থাকে, এর জন্য আমি এত কথা বলছি। তাহলে থিটা হচ্ছে ডি বাই ডি, তাহলে ডিটা কি বলতো, ডিটা সরণ না, কতটুকু সরছে এটা, ডিটাকে আমরা হ্যাঁ সরণ লিখতে পারি। আর বড় হাতের ডিটা কি বলতো, নিচের পৃষ্ঠ আর উপর পৃষ্ঠের ভিতরের মধ্যবর্তী দূরত্ব না, এটাকে দেখবে বইয়ে লেখছে ব্যবধান দূরত্ব বা পৃষ্ঠ দূরত্ব, বা তুমি যদি সহজে মনে রাখতে চাও পৃষ্ঠ দূরত্ব দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? পৃষ্ঠ দূরত্ব মানে কি, দুইটা পৃষ্ঠের, মানে উপরের পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠের যে দূরত্ব, ঠিক আছে? এটাকে মনে রাখবো, থিটা ইকুয়ালস টু ডি বাই ছোট হাতের ডি বাই বড় হাতের ডি। দেখো বুঝছো নাকি? বুঝছো? তাহলে একটা এক্সাম্পল করাবো এখন, বের করে নিস। আচ্ছা তাহলে পীড়ন বাই বিকৃতি, আচ্ছা পীড়ন, আচ্ছা শেষ করে নেই, এটা শেষ না করলে হবে না, ঠিক আছে? আচ্ছা আপাতত এটা মনে রাখো, তারপর আমরা আগে এরপরে তাহলে আমাদের বিকৃতি কিন্তু শেষ। হ্যাঁ তাহলে বিকৃতি যে তিনটা ছিল, দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি বা কিন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি, আর একটা হচ্ছে আয়তন বিকৃতি, এই তিন টাইপের বিকৃতির ক্লাসিফিকেশন আমাদের শেষ। এবার আমরা একটু অ্যাডভান্স জিনিস পড়বো, সেটা হচ্ছে হুকের সূত্র, যেটা তোমরা 9-10-এ পড়ে আসছো। আচ্ছা হুকের সূত্র, বিজ্ঞানী রবার্ট হুকের সূত্রটা দিছিল, উনি বলছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। খুবই সোজা একটা সূত্র, ঠিক আছে? তো কি বলছেন, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমা কি আমি পড়াইছি না, সংজ্ঞা পড়াইছি গত দিনের লেকচার গুলো দেখো, ঠিক আছে? স্থিতিস্থাপক সীমা সংজ্ঞা পড়াইছি। এই সীমাটার ভিতরে, লিমিটের ভিতরে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, পীড়ন ইজ প্রপোর্শনাল টু
বিকৃতি, এটাই তো বলছো উনি, তাই না? এখন সমানুপাতিক সাইন উঠাই দিয়ে একটা কনস্ট্যান্ট আসবে না, পীড়ন ইকুয়ালস টু, কনস্ট্যান্টটাকে আমি ধ্রুবক বললাম, ধ্রুবক ইনটু বিকৃতি। এতটুকু বুঝতে তো সমস্যা নাই, তাহলে আমি কি লিখতে পারি, পীড়ন বাই ইকুয়ালস টু ধ্রুবক, ঠিক আছে? এটাই কিন্তু হুকের সূত্র। এখন দেখো পীড়ন পীড়ন পীড়নের মতো হবে, বিকৃতি বিকৃতি হবে। এখন দেখো বিকৃতি কয় প্রকার, 3 প্রকার না? দৈর্ঘ্য বিকৃতি, যখন আমি দৈর্ঘ্য বিকৃতি নিব তখন দৈর্ঘ্য পীড়ন হবে, যখন আমি আয়তন বিকৃতি নিব তখন আয়তন পীড়ন হবে, যখন আমি আকার বিকৃতি নিব আকার পীড়ন হবে, ঠিক আছে? সব ক্ষেত্রেই সূত্রটা খাটবে, বাট দৈর্ঘ্য হলে সামনে দৈর্ঘ্য উপরেও দৈর্ঘ্য, আকার হলে নিচে আকার উপরে আকার, আয়তন হলে নিচে আয়তন উপরে আয়তন, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমরা ম্যাথ করি, দেখো তাহলে যদি আমি, হ্যাঁ বলো কি? বের করার বই আছে, বের করবো, করাবো, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো যদি আমি দৈর্ঘ্য পীড়ন নিই, হ্যাঁ, তাহলে আমি আগে দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয় সূত্রটা একটু দেখি। দৈর্ঘ্যের ক্ষেত্রে একটা নাম আছে, দৈর্ঘ্যের এক একটা ধ্রুবকের নাম এক এক রকম, ঠিক আছে? দৈর্ঘ্যের ক্ষেত্রে এই ধ্রুবকটাকে আমরা কি বলি, ইয়াং এর গুণাঙ্ক বলি, তাই না? হ্যাঁ 99 ওটা ছিল, ইয়াং এর গুণাঙ্ক বলি এটাকে, এটাকে আমরা প্রকাশ করি ওয়াই দিয়ে, ঠিক আছে? সবগুলাই কনস্ট্যান্ট, বাট তাহলে তুমি ধরো, তুমি যদি সবগুলার সিম্বল এক হয় তাহলে তুমি বুঝবা কেমনে যে কোনটা আয়তন, আয়তন ধ্রুবকের কথা বলতেছে, মানে যে ধ্রুবকটা আয়তনের ক্ষেত্রে বলতেছে নাকি দৈর্ঘ্যের ক্ষেত্রে বলতেছে নাকি আকারের ক্ষেত্রে বলতেছে, তোমার তো বুঝতে হবে, তাই না? তো দৈর্ঘ্যের ক্ষেত্রে ধ্রুবকটাকে লেখা হয় ওয়াই দিয়ে, বলা হয় ইয়াং এর গুণাঙ্ক, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আছে, আয়তনের ক্ষেত্রে এই ধ্রুবকটাকে বলা হয়, প্রকাশ করা হয় ভি দিয়ে, সরি বি দিয়ে, এটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক, ঠিক আছে? আরেকটা কি আছে, আকার, আকারের ক্ষেত্রে এই ধ্রুবকটার নাম হচ্ছে ইটা, বিটা না, বি, নর্মাল বি, বিটা না, এটা বি, হ্যাঁ। আর আকারের ক্ষেত্রে এটাকে ইটা দিয়ে লেখা হয়, যে ইটা, এটাকে বলা হয় ইটা। এটা দেখছি না আমরা যে তাপগতিবিদ্যা ছিল, ইটা, এটাকে বলা হয় আকার গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক বা মোচর গুণাঙ্ক, যে যে 3টা নাম আছে, ক্রিন্তন গুণাঙ্কই বেশি বলে। 3টা জিনিস কি বুঝছো? যেহেতু সূত্র একটা, বাট যেহেতু আমাদের 3টা বিকৃতি আছে 3 ধরনের, তো তিনটা ক্ষেত্রে আমার 3টা ওয়াই, মানে 3টা কনস্ট্যান্ট আছে। একটার নাম হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে ওয়াই বলবো, আয়তনের ক্ষেত্রে বি লিখবো, আকারের ক্ষেত্রে ইটা লিখবো। তাহলে এখন দেখি যে এটা, হ্যাঁ এটা সোজা জিনিস। এখন দেখি তাহলে সূত্র লিখলে কেমন হবে জিনিসটা, ঠিক আছে? তাহলে আমি যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে লিখি, কি হবে, ধ্রুবকটা কি পীড়ন বাই বিকৃতি না? তাহলে ওয়াই কে আমি কি লিখবো, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? পীড়ন বাই বিকৃতি তো ধ্রুবক, তাহলে পীড়নের ডেফিনেশন কি, পীড়ন এফ বাই এ না? আর দৈর্ঘ্য বিকৃতির ডেফিনেশন কি, ছোট হাতের এল বাই বড় হাতের এল, মনে আছে? তাহলে এটাকে সুন্দর করে লিখলে আমাদের কি আসবে বলো? তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ ছোট হাতের এল। পেয়ে গেলাম আমরা ইয়াং এর গুণাঙ্ক বের করার ফর্মুলা পেয়ে গেলাম, ঠিক আছে? এফটা ফোর্স, বড় হাতের এলটা হচ্ছে ইনিশিয়াল দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ছোট হাতের এল হচ্ছে দৈর্ঘ্যের যে পরিবর্তন, ঠিক আছে? উপরেরটা যে এটা পীড়ন, এটা বিকৃতি, তারপর কি করলাম, জাস্ট গুণ করে দিচ্ছি। দেখো এতটুকু বুঝছো নাকি? এরপরে কি আছে, আমার আকার আছে। আকারের ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রকাশ করি, একটু আগে দেখালাম, এটা দিয়ে প্রকাশ করি না? তাহলে হবে কি, আকার পীড়ন ডিভাইডেড বাই আকার বিকৃতি। আকার পীড়নের ডেফিনেশন তো একটাই, এফ বাই এ, আর আকার বিকৃতিটা আমরা বের করছিলাম না একটু আগে, থিটা, মনে আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি না এফ বাই এ থিটা, তাহলে এটার ডেফিনেশন পাই। আবার থিটার মানে বসাই দিতে পারো, যে ছোট হাতের ডি বাই বড় হাতের, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ বাই এ থিটা। আর কি বাকি আছে, আয়তন। তাহলে আয়তনের ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো, বি দিয়ে প্রকাশ করি না? তাহলে কি হবে, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। পীড়নের ডেফিনেশন তো সবসময় সেমই, কত, এফ বাই এ।
আর আয়তন বিকৃতি কত ছিল, ছোট হাতের ভি ডিভাইড বাই বড় হাতের ভি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এফ বড় হাতের ভি এ ছোট হাতের ভি। পাইলাম তিনটা ডেফিনেশন। মুখস্থ করা লাগে না, কিন্তু নিজে নিজে বের করা যায়, কিন্তু দেখাই দিচ্ছি কেন। সেগুলো মুখস্থ জিনিস না, বুঝার জিনিস। বুঝছো নাকি আমরা বল? হ্যাঁ, তুলো তুলো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কিন্তু ডেফিনেশন শিখে ফেলছি। হ্যাঁ, আগে একটা সহজ ম্যাথ করাবো, তারপর একটা কঠিন ম্যাথে যাবো। আচ্ছা, প্রথমে বইয়ের একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি। দেখো, তোমাকে বললো 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাত তারের আচ্ছা, লোহা আর ইস্পাতের পার্থক্য জানো? লোহাকে আমরা বলি স্টিল, তাই না? লোহার ইংলিশ। আর ইস্পাত হচ্ছে স্টেনলেস স্টিল। দুইটাই কিন্তু স্টিল, হ্যাঁ, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো, এটার আগে স্টেনলেস আছে। স্টেন মানে জানো? স্টেন মানে কিন্তু দাগ বা কলঙ্ক। তার মানে স্টেনলেস মানে হচ্ছে কলঙ্ক মুক্ত স্টিল। তো নর্মাল যে তোমার লোহার আকরিক থাকে, ওখানে হচ্ছে কপার থাকে, বুঝছো? মানে আয়রনের সাথে, মানে লোহার সাথে কপার মিশ্রিত থাকে। দেখা যায় নর্মাল স্টিলে তোমার 95% তোমার থাকে হচ্ছে আয়রন, আর 5% থাকে হচ্ছে কপার। ওগুলো আগের বই ছিল, এখন আর বইয়ে নাই তোমাদের। আর ইস্পাতে কি হয় জানো? 99.9% থাকে হচ্ছে আয়রন, মানে এটা হচ্ছে পিওর আয়রন। বুঝতে পারছো? তো এখন তোমার যদি যে শুধুমাত্র আয়রন থাকে, এই জিনিসটা কখনো মরিচা পড়ে না। তোমার ওই যে তোমাদের আলমারিতে তোমার স্টেনলেস স্টিল আছে, আলমারির যে হ্যান্ডেলটা থাকে না, দেখবে ওটা সবসময় সাদা থাকে, চকচক করে। আলমারির যে হ্যান্ডেলটা থাকে, ওটা হচ্ছে তোমার স্টেনলেস স্টিল, বুঝছো? আর বাকি আলমারিটা হচ্ছে নর্মাল লোহা থাকে। বাকি আলমারিতে কিন্তু মরিচা পড়ে, বাট হ্যান্ডেলে দেখবা নর্মালি মরিচা পড়ে না। এটা কারণ হচ্ছে ওই যে ওটা পিওর আয়রন, বুঝছো? পিওর আয়রন হচ্ছে মরিচা পড়ে না। বাট যেখানে আয়রনের সাথে কপার মিশ্রিত থাকে, আরো কিছু এলিমেন্ট থাকে, ভেজাল থাকে নর্মাল আয়রনে, এর জন্য হচ্ছে ওটা ওটাতে মরিচা পড়ে। ঠিক আছে, এটা জানা থাকা বেটার। আর কেন আমরা পুরা মানে আলমারিটা স্টেনলেস স্টিল ইউজ করি না, বাট কারণ হচ্ছে এটা দাম বেশি। ঠিক আছে, এটা পিউরিফিকেশন করতে টাকা লাগে, এই জন্য ইস্পাত পুরাটা ইউজ করে। আচ্ছা, দেখো 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাত তারের দৈর্ঘ্য তুমি 5% বৃদ্ধি করলে কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে? ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে। টু ইন্টু 10⁻11 নিউটন পার মিটার। দেখো, কোশ্চেনটা একটু পড়ো। তোমাকে কি কি দেওয়া আছে? একটা প্রস্থচ্ছেদ দেওয়া আছে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। ইস্পাত তার বলা আছে দৈর্ঘ্য তুমি কত পার্সেন্ট বৃদ্ধি করছো? 5% বৃদ্ধি করছো। করলে কত বল, মানে এফ কত লাগবে? আর ইয়াং এর গুণাঙ্ক দিয়ে দিচ্ছে, মানে ওয়াই দিয়ে দিচ্ছে, তাই না? তার মধ্যে সূত্রটা কি বলো? এই যে এখান থেকে y ইকুয়ালস টু এফ বড় হাতের এল ডিভাইড বাই এ ছোট হাতের এল। তাহলে আমি লিখি y ইকুয়ালস টু এফ বড় হাতের এল এ ছোট হাতের এল। এখন আমাকে কি বের করতে বলছে? বল বের করতে বলছে। তাহলে আমি শুধু ফোর্সটা বের করবো। এটাকে আমি y এ এল বাই এল লিখতে পারি, বুঝছি? আর গুণন করছি। মানগুলো লেখো। y কত দেওয়া আছে? 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এ কত দেওয়া আছে? 1 মিলিমিটার স্কোয়ার। দ্যাট মিনস মিটার স্কোয়ার নিতে হবে। কত দিয়ে গুণ করতে হয়? 10⁻⁻6। এখন দেখো, এল বাই এলটাকে বের করতে হবে, তাই না? দৈর্ঘ্য বিকৃতি যেটা। আচ্ছা, 5% বৃদ্ধি করছো, তাহলে L2 কত বলো তো? হ্যাঁ, তুমি L1 কে ধরলাম L, ঠিক আছে? L1 হচ্ছে L, তাহলে L2 কত হবে? L1 প্লাস 5% অফ L1, তাই না? L1 তো L, তাহলে L প্লাস 5/100 L, বুঝছি? এটা তাহলে 105/100 ইন্টু L, L2 এটা, তাই না? তাহলে পরিবর্তন হয়েছে কত? ছোট হাতের এলটা কি পরিবর্তন না?
পরিবর্তন হচ্ছে L2 মাইনাস L1, তাহলে 105/100 L মাইনাস L কত আসবে 5/100 L। বুঝছো এটা? হিসাবটা দেখো কি করছি, L1টাকে আমি L ধরে নিছি, তো L2টা কত হবে, এটা 5% বেশি, তাহলে L1 প্লাস 5% অফ L1, 5% মানে কত 5/100, তাহলে 5/100 L, তো L আর 5/100 যোগ করো 105/L আসবে, এটা তো L2। এখন ছোট হাতের Lটা কি পরিবর্তন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল তো L2 আর ইনিশিয়াল হচ্ছে L1, L2 তো বের করলাম এই যে 105/100 L, আর L1 তো L, এই যে L, এবার বিয়োগ করো 105/100 L মাইনাস L 5/100, বুঝতে পারছি? তাহলে দেখো মানটা বসায় দাও, y কত পাইছি 2 × 10⁻11, এ হচ্ছে 1 × 10⁻6, আর দেখো L/L কত, এই বড় হাতের Lটাকে নিচে নিয়ে আসো, 5/100 হবে না, তোমাকে তো L/L ই লাগবে, এই যে L/L কেমন হবে L, আর এই বড় হাতের Lটাকে নিচে ভাগ করা হবে, তাহলে তো 5/100, হিসাব করো 10⁻4 আসবে, এত নিউটন ফোর্স। দেখো বুঝছো নাকি তুমি? উপরে ছোট হাতের L, নিচে বড় হাতের L, তাহলে এই যে এই রেশিওটাই বের করছি আর কি, যে ছোট হাতের L নিচে বড় হাতের L, এটাকে এই পাশে ভাগ করে দাও, 5/100 আসবে না, তাহলে এই মানটা কত 5/100, y কোশ্চেনে দেওয়া আছে, আর এ তো বের করলাম 20, বুঝছি? আরে তাহলে এটা গেল হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি দিয়ে একটা ম্যাথ করালাম, হ্যাঁ। আচ্ছা এখন একটা অ্যাডভান্স জিনিসে যাই, দেখো না লেখা ঠিক মনে হলো। এখন ধরো তোমার একটা দণ্ড আছে, হ্যাঁ, এটা এক্সাম্পল আমি দেখাইছিলাম তোমাদের কাছে। ধরো এরকম একটা তার আছে, হ্যাঁ, তারটা ইনিশিয়াল এরকম আছে, তাহলে তুই ধরলাম ইনিশিয়াল দৈর্ঘ্যটা L, পরে তুমি কি করলা, তারের ভিতরে একটা ভর ঝুলাই দিলা M ভরের, এই জিনিসটা কি নিচে ঝুলে যাবে না, একটু বড় হবে না তারটা, তারটা ধরলাম ফাইনালি এই জায়গায় আসলো, তাহলে কতটুকু বড় হয়েছে, এতটুকু বড় হয়েছে না এটা L, হ্যাঁ Δl বা ছোট হাতের L, তাহলে এখানে বিকৃতি কত হয়েছে L/L। তাহলে এখন দেখো আমরা কি জানি, y = FL/AL। এখন দেখো এই ফোর্সটা কত, এখানে এই ভরের জন্য ফোর্স হচ্ছে না, এটাকে আমরা mg লিখতে পারি না, এই তারটা বড় হয়েছে এই ফোর্সের জন্য, তাই না? এই ফোর্সটা কে দিচ্ছে, এই ভরটা দিতেছে না, ভরের জন্য কত ওজন কাজ করতেছে mg, f এর জায়গায় আমরা mg লিখতে পারি না, mg × L, f এর জায়গায় আমি mg বসাই দিলাম। আর এ দেখো তার মানে কি, যে তারটা তো এরকম থাকে, তাই না? তার তো একটু এরকম থাকে, তো তার এটা কেমনে বের করে, তারের যদি মানে তারটাকে তুমি বড় করে দেখো, তারটা এরকম তাই না, এরকম না তার, তাহলে এটা কি আছে, একটা ইয়ে আছে না, ব্যাসার্ধ আছে না, আর তার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমনে বের করে, πr² না, তাহলে আমরা ওয়াইটাকে এটাও লিখতে পারি mgl/πr², এই একই জিনিস, সূত্র এটাই, বাট কি করছি আমি জাস্ট f এর মান আর a এর মান বসাই দিচ্ছি, ঠিক আছে? সেরকম আসতে পারে। তাহলে একটা ম্যাথ দেখো, একটি ইস্পাতের, আচ্ছা বেশি নিচু হয়ে গেছে মনে হয়, দাঁড়াও আমি একটু উপরে উঠাই। এবার দেখা যায় না? আচ্ছা তাহলে জাস্ট এখানে কি করছি আমি, এফ এর মান আর এর মানটা বসাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো একটা ম্যাথ, একটি ইস্পাতের তারের
ব্যাস 2 মিলিমিটার। হ্যাঁ, আচ্ছা, এতে কত ভরের, এতে কত ভর ঝুলালে 0.5 মিলিমিটার 0.001 বিকৃতি হবে। y equals to 2 into 10 to the power 11 এটাই কোশ্চেন, ঠিক আছে? কি বলছে তোমাকে, একটা ইস্পাতের তার আছে, এটার ব্যাস দেওয়া আছে, ডি ব্যাস থাকলে ব্যাস হতে বের করতে পারবো আমরা, 1 মিলিমিটার হবে, অর্ধেক হবে। এতে কত ভর মানে এম কত ঝুলালে এটার বিকৃতি হবে 0.001। তোমাকে এখানে ডাইরেক্ট বিকৃতিটা দিয়ে দিচ্ছে, তাই না? তো আমরা কি জানি, y ইকুয়ালস টু এফ বাই এ ডিভাইডেড বাই এল বাই এল বা এফ এল বাই এল। তো এই নিচেরটা কি বিকৃতি না? পীড়ন, উপরেরটা পীড়ন, নিচেরটা বিকৃতি, তার মানে তোমাকে বিকৃতিটাই দিয়ে দিচ্ছে পুরাটা 0.001। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এফ বাই এ ডিভাইড বাই 0.001 লিখতে পারি না? আচ্ছা, তাহলে আমি এফ বাই এ কে লিখতে পারি, এটার পাশে গুণ করে দাও y ইন্টু 0.001। আবার এ কে কি লিখতে পারি, পাই আর স্কোয়ার লিখতে পারি না? আর এফ কে লিখতে পারি এমজি, আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর y ইন্টু 0.001। তাহলে আমার এম বের করতে হবে, এম হবে y ইন্টু 0.001 ইন্টু পাই আর হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ম্যাটেরিয়ালের ইয়াং এর গুণাঙ্ক ফিক্সড, পাই ইন্টু আর, আর কত এখানে 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার। আর নিচে আসবে কত, এখানে জি, জি মানে কত 9.8। বুঝতে পারছি? এই মান বসা দাও, তাহলে তুমি এম পাবে, যত পাবা তত কেজি। দেখো মা বুঝছি নাকি। আচ্ছা, তাহলে এবার ইয়াং এর গুণাঙ্ক দিয়ে তো অনেক কিছু দেখালাম, এবার অন্য গুণাঙ্ক দেখি। (0.1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কোন তলে 89.67 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পীড়ন সৃষ্টিকারী বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে, এই কোশ্চেনটা অনেক বড় বাট অ্যান্সার অনেক ছোট, ঠিক আছে? আগে কোশ্চেন বুঝতে হবে। বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির হ্যাঁ, তো বুঝে ফেলছো। কেমনে বুঝছো বলো তো? এই যে একটা তলের কথা আছে, দেখো হ্যাঁ, এই যে তলের কথা যেখানে দেখবা, আমি বলছি না সারফেস, সারফেসে বল প্রয়োগ করতে হয় খেলে আকার বিকৃতি করতেছে, যখনই দেখবা তলে বল প্রয়োগ করতেছে বুঝে নিবা যে এটা হচ্ছে আকার বিকৃতি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3.05, এই কোশ্চেনটা তুলো সবাই। এত মিটার সরণ ঘটে, তোমাকে সবকিছু বের করতে বলছে, আকার পীড়ন কত, তারপর হচ্ছে আকার বিকৃতি কত,
আর এই যে ইটা কত, কোশ্চেনটা তুলো, আর তোলার পরে আমাকে বইলো কাইটা আবার কল দিতে হবে, এটা যাবে তো। এই রাইসুল, এটা রেকর্ড করছিস তো? রাইসুল, আচ্ছা ঠিক আছে। স্থির স্থির তলের সাপেক্ষে তলটির এত মিটার সরণ ঘটে। স্থির তলের সাপেক্ষে তলটির মানে যে সারফেসে তুমি বল প্রয়োগ করছো ওই তলটা সরণ হয়েছে না? কোশ্চেন পরে বুঝাচ্ছে, আগে তুলো। তলটির এত মিটার সরণ ঘটে, তোমাকে বলছে আকার পীড়ন, আকার বিকৃতি, আর সেইটা বের করতে হবে, আকার গুণাঙ্ক বা কিন্তু আচ্ছা আমি এটা আবার লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আশা করি। তো এখন দেখো তোমাদের কি দেওয়া আছে কোশ্চেনে, কোশ্চেনটা আগে বুঝতে হবে। হ্যাঁ তোমাকে এখানে কিন্তু একটা ঘনক দেওয়া আছে, তো ঘনক কিরকম হয়? ত্রিমাত্রিক হয় ঘনক, ঘনকের প্রতিটা বাহু সমান হয়, জানো যে 0.1 মিটার বাহু। ঘনক কেমন আঁকতাম ছোটবেলায় আমরা আঁকা শিখছি, এটা হচ্ছে ধরো সেই ঘনকটা। হ্যাঁ এটার প্রতিটা বাহু হচ্ছে 0.1 মিটার করে। আচ্ছা এখন ঘনকের কোন একটা তলে, তো যে সবগুলা তলই সেম, তুমি যে কোনো একটা তল নিতে পারো। তো ধরলাম এই তলটা নিছো তুমি, এই বাইরের তলটা, তাহলে এই তলটাকে তুমি বাইরে আঁকো, তলটা এরকম লাগবে না? এই যে এই তলটা, বাইরের তলটা, বুঝছো নাকি আমাকে বইলো? এই তলটা নিলাম। হ্যাঁ তাহলে এটা কত, প্রতিটা বাহু যেহেতু সমান তাহলে এটা 0.1 মিটার, এটা 0.1 মিটার, এটা 0.1 মিটার, এটাও 0. ঠিক আছে। এখন তুমি এই তলটা কি করছো, যে ঘনকের কোন একটি তলে যে তলটা পাইলাম, এবার তুমি এই তলে এত নিউটন পীড়ন সৃষ্টিকারী বল সৃষ্টি করছো, তার মানে এই বলটা দিছো আর কি পীড়ন সৃষ্টি করার জন্য। তো পীড়ন যেহেতু এটার আকার বিকৃতি হচ্ছে, তো তুমি বলটা কোথায় দিবা, একটা পৃষ্ঠে দিবা না? তো ধরলাম উপরের পৃষ্ঠে তুমি বলটা দিচ্ছ, যে এই বরাবর ফোর্স, এরপরে কি হবে, এই জিনিসটা চেঞ্জ হবে, সরণ হবে। কতটুকু সরণ হয়েছে? এই যে দেখো বিপরীত স্থির তলের সাপেক্ষে তুমি এই তলে বল দিছো না, তো নিচের তলটা সরবে, নিচের তল তো স্থির তল, উপরের তলটা সরবে। কতটুকু সরছে, এই যে সরণটা দেওয়া আছে। তাহলে এটা আমরা কেমনে আঁকছিলাম, এটা হচ্ছে তোমার যে এরকম ছিল, স্থির হচ্ছে এটা, তারপরে সরছে এই যে এখানে সরছে, যে আমরা যা পড়ছি তাই। কতটুকু সরছে, যে কতটুকু সরছে, এই যে এটাকে আমরা ডি দিয়ে লিখছিলাম, আর এই যে বড় হাতের ডি তো দেওয়াই আছে, তাই না? তাহলে আমরা যে থিটাটা বের করতে পারবো। থিটা কোনটা, এই যেটা ডি কত এখানে কোশ্চেনে দেওয়া আছে, দেখো 3.05 10⁻³ আর বড় হাতের ডি কত, 0.1 মিটার, তাই না? তাহলে থিটা কত, ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, তাহলে 3.05 10⁻³ ডিভাইড বাই 0.1, কত আসবে এটা? 3.05 10⁻², এটা পেয়ে গেলাম, তাই না? এটা কি আমাদের বলতো আয়তন বিকৃতি পেয়ে গেছি আমরা, সরি আকার বিকৃতি পেয়ে গেছি, যে একটা পার্ট কিন্তু হয়ে গেছে আকার বিকৃতি। আর আকার পীড়ন কত, পীড়ন মানে কি, তো F/A না? তাহলে আকার পীড়ন হচ্ছে F/A। এখন দেখো এফ তো কোশ্চেন দেওয়া আছে, এই যে এত নিউটন 89.67, এটা 10⁻, কত 5। এ কত বলতো, এ মানে ক্ষেত্রফল না? তাহলে এই জিনিসটা ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কিউব হয়, স্কোয়ার হবে 0.1 ইন্টু 0.1, তাই না? কারণ কি এটা কি একটা আয়তক্ষেত্র না, সরি বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র কি হয়, এ স্কোয়ার মানে একটা বাহুর স্কোয়ার, 0.1, এটা করলে পাবা 89.67 10⁻7 নিউটন পার মিটার। দেখো আমার আকার পীড়ন পেয়ে গেছি, আকার বিকৃতি পেয়ে গেছি, তাহলে যে ইটা পাওয়া যাবো না, ইটা কত, পীড়ন বাই বিকৃতিতে পীড়ন কত পাইছি, যেটা 89.67 10⁻7, আর বিকৃতি পাইছি হচ্ছে এই যে 3.05 10⁻⁻2, 2.94 10⁻10। দেখো বুঝছো নাকি একটা খুব জোস কোশ্চেন করে, অনেক জটিল লাগে বাট অ্যাকচুয়ালি অনেক
ইজি না, কোশ্চেন বুঝতে হবে। এই টাইপের একটা ম্যাথ আসছিল বইটা, এটা করাবো। দেখা শেষ হলে বইল। আশা করি হয়েছে, এতক্ষণ লাগার কথা না। আচ্ছা, পরে ম্যাথে যাই। দেখো আঁকা দিল না, আর ম্যাথ করাবো না পরে সময়। 1 মিটার ও 2 মিটার দৈর্ঘ্যের দুটি ইস্পাত তারের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার ও 2 মিলিমিটার। তার দুটিকে যথাক্রমে 40 নিউটন ও 80 নিউটন বল দ্বারা টানা হল। এদের প্রসারণের অনুপাত নির্ণয়। তো তোমাকে দুইটা তার দিছে, দুইটা ইস্পাতের তৈরি। তো প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে 1 মিটার, আর এটার যে ব্যাস আছে ডি, এটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। আর দ্বিতীয় তারটা বড় তার, এটা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর ব্যাস হচ্ছে 2 মিলিমিটার। হ্যাঁ, দুইটাতে তুমি আলাদা আলাদা ভর দিছো। এটাতে হচ্ছে 40 নিউটন ভর দিছো, ওজন দিছো, আর এটাতে হচ্ছে 80 নিউটন বল দিছো। এখন দুইটার হ্যাঁ হ্যাঁ, ডেল এল, দুইটার কতটুকু চেঞ্জ হয়েছে এটাই প্রসারণ। এই চেঞ্জের অনুপাত নির্ণয় করতে। তো এখন দেখো, দুইটা ইস্পাতের না, এটাও ইস্পাত, এটাও ইস্পাত, তাহলে দুইটার একটা জিনিস সেম, সেটা কি বলো? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি y1 ইকুয়ালস টু y2, যেহেতু সেম, যে উপাদান সেম, উপাদান সেম হইলে y সেম হইতে হবে। তো y1 এর জন্য আমি এটার ক্ষেত্রে কি লিখতে পারি? f1 l1 বাই a1 l1 লিখতে পারি না, মান বসাই দিলাম। আর y2 এর জায়গায় আমি লিখতে পারি f2 l2 বাই a2 l2 লিখতে পারি। আচ্ছা, f1 কত? 40, f2 হচ্ছে 80, মান বসা দাও। f1 হচ্ছে 40, f2 হচ্ছে 80, l1 কত? 1 মিটার, l2 হচ্ছে 2 মিটার। a1 মানে কত? পাই আর স্কোয়ার না, a1 পাই আর 1 স্কোয়ার, l1 তো বের করতে হবে। আর a2 হচ্ছে পাই আর 2 স্কোয়ার, আর l2 তো বের করতে হবে, তাই না? আবার পাই পাই কাটা যায় দুই পাশ থেকে। তো আমার বের করতে বলছে প্রসারণের অনুপাত, তাহলে l1 বাই l2 বের করতে হবে। l1 টা এই পাশে গুণ করে, তাহলে এখানে আসবে 40 বাই 80 ইন্টু 2, এখানে আসবে l1 বাই l2, আর এখানে আসবে r2 বাই r1 তার স্কোয়ার। দেখো এলেন, বুঝছো নাকি?
এটাকে উপরে নিয়ে আসছি, তাহলে R2/R1 হোল স্কয়ার হয়ে গেল। 40 এর মতো থাকলো, 80 × 2 নিচে চলে আসলো, আর L1টাকে ওই পাশে নিয়ে। তাহলে এবার কাটাকাটি করো, 40 আর 80 কাটাকাটি করলে কত 2, তাহলে 1/4। R2 আর R1 মানে কত, এখানে D1 কত 1 মিলিমিটার, D2 হচ্ছে 2 মিলিমিটার, R1 কত 0.5 মিলিমিটার, আর R2 হচ্ছে 1 মিলিমিটার। বুঝছো তো, জাস্ট অর্ধেক। তাহলে R2/R1 কত হবে 1/0.5, দ্যাট মিনস 2। এই হিসাবটা তো বুঝছো, 2 স্কয়ার হয়ে যাবে। R2/R1 হচ্ছে 2, এই যে বের করছে। তাহলে এখানে হচ্ছে L1/L2, তাহলে এখানে কত 4, নিচেও 4, তাহলে L1/L2 কত আসলো 1:1। দেখো দুইটার প্রসারণ সেমই হবে, এই ক্ষেত্রে সেম হচ্ছে, সব ক্ষেত্রে আবার সেম হবে। ঠিক আছে, ওকে। এবার পরের জিনিস, আচ্ছা এই যে তুমি যে ভর ঝুলাইলা, হ্যাঁ, এখন ভর ঝুলানোতে তো জিনিসটা লম্বা হয়েছে তাই না, বা প্রসারণ হয়েছে। এখন যদি তুমি মানে প্রসারণ করো একটা জিনিসের, এখানে যে ভর ঝুলাইছে এটা একটু বড় হইলো, হ্যাঁ, যদি বড় হয় তো এল বড় হয়েছে, তাহলে এখানে একটা কাজ হয়েছে না জিনিসটা, মানে সিস্টেমে তো একটা কাজ হয়েছে নাকি, একটা জিনিসকে তুমি ভর ঝুলাইছো, তাহলে এটা বড় হয়েছে, বড় হইলে তো কাজ হয়েছে তাই না, এই কাজটা কত এটা আমরা বের করবো। আচ্ছা, এখন আমরা কি জানি বলো, কাজ মানে কত, তো আমি কি বের করতেছি এখানে, এল প্রসারণে কৃত কাজ, হ্যাঁ, এটা বের করতেছি। তা আমরা জানি কি কাজ মানে কত, বল ইন্টু সরণ, এফএক্স। বা এখন দেখো এই জিনিসটা কি, একটা তারে যখন বড় হচ্ছে, তাহলে এখানে কেমনে বড় হচ্ছে দেখো, তুমি এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো না যে, আচ্ছা এটা ক্ষেত্রে এভাবে লেখা আছে, তাহলে আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে কাজ করি, তাহলে DW-টাকে আমি এটা লিখতে পারি না F × DX। মানে জিনিসটাকে তো তুমি এভাবে কল্পনা করতে পারো যে ফার্স্টে জিনিসটা এরকম ছিল, এল দৈর্ঘ্য ছিল, ও জিনিসটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো ফার্স্টে হচ্ছে DL বড় হইলো, তারপরে আবার বড় হইলো DL, আবার DL, এভাবে করতে করতে সম্পূর্ণ এল হইলো। বুঝছি কি জিনিসটা, যে ইন্টিগ্রেশন আইডিয়াটা। তাহলে আমি DW কে এটাও তো লিখতে পারি, DW হচ্ছে F × DX, না লিখে এখানে DL লিখলাম, কারণ এখানে এল লেন্থ নিয়ে কাজ করতে, DL লিখতে পারি না। আচ্ছা, তাহলে এবার দেখো এফ কে আবার কি লেখা যায়, আমরা কি জানি y = FL/L, তাহলে এফ কে আমরা লিখতে পারি YAL/L, এই মানটা বসাই দিতে পারি এখানে। তাহলে আমি লিখতে পারি DW হচ্ছে YA/L LDL, মানে ডিএলটাকে এল এর সাথে লিখলাম, কারণ ডি এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। বুঝছি তো এটা। আচ্ছা, তারটা তো প্রথমে বড় হয়নি, তাহলে ইনিশিয়াল লেন্থ কত, এটা 0, মানে কতটুকু বড় হয়েছিল, প্রথমে তো 0 ছিল, এরপর সর্বোচ্চ কত হয়েছে এল, লিমিটটা কত হবে 0 থেকে এল পর্যন্ত, ছোট হাতের এল। আমি ইন্টিগ্রেশন করে দিই, তো প্রথমে যখন মানে শুধু এল ছিল তখন কাজ কত হয়েছে 0, এরপরে সর্বোচ্চ কাজ হচ্ছে ডাব্লিউ, আর এখানে YA/L-টা তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলাম, মানে LDL আসবে, তাহলে 0 থেকে কতটুকু বড় হয়েছে, এল পর্যন্ত বড় হয়েছে। তাহলে লেফট সাইডে কত আসবে, শুধু ডাব্লিউ আসবে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, L²/2 আসবে না, x/dx টাইপের না, এল আর 0, তাহলে YA/L, এখানে মান বসাই দিতে হবে, পরেরটা L²/2 - 0, কত আসলো ডাব্লিউ, YA/L²/2, এটাই হচ্ছে কৃত কাজ। হ্যাঁ 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 হ্যাঁ, x⁴n+1/n+1, এখানে n কত 1, তো এই জন্য L⁴ 1+1 L², উপরে পাওয়ারটা নিচে আসে, তাহলে দেখো এটা কেমনে আরেকটু সোজা ভাবে মনে রাখা যায়। কি পেলাম ডাব্লিউ, হ্যাঁ এখানে আবার লিখতেছি দেখো YA/L²/2,
ঠিক আছে। আচ্ছা দেখো, আবার আমরা একটু আগে তো বসাইছিলাম, এই যে এই মানটা বসাইছিলাম না, ওয়াই এ এল বাই এল এফ। দেখো এখানে তো ওয়াই এল বাই এল আছে, তাহলে ওয়াই এ এল বাই এল লেখা যায় না এভাবে আলাদা আলাদা করে? এই যে এল স্কোয়ারটাকে এল ইন্টু এল লিখছি আর কি, আর ওয়াই এ এল বাই এলটাকে আলাদা করছি। এটা মানে কত, এফ না? তাহলে এফ, তাহলে হাফ এফ ইন্টু এল লেখা যায়। দেখছো সেম জিনিসই কিন্তু এটা। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ এল স্কোয়ার বাই টু ওয়াই সেল ইকুয়ালস টু হাফ ইন্টু, এটাই হচ্ছে আমাদের কৃত কাজ। না আমি তো মনে রাখতাম না, আমার তো ইন্টিগ্রেশন করে বের করতে ভালো লাগতো, আর সময় লাগে না বেশি। আর মনে রাখতে পারলে তো বেটার, তুমি ডাইরেক্ট বসে দিও। তাহলে এখন বলো এটা কি কোন ক্ষেত্রে করছি আমরা? দৈর্ঘ্য যে দৈর্ঘ্য বিকৃতি ঘটাইতে কৃত কাজ বের করছি না? তো সিমিলারলি তুমি আয়তন বিকৃতি ক্ষেত্রে বের করতে পারবা না, সেম জিনিসই। ডিডব্লিউ কত হবে? এফ ইন্টু, এখানে যেহেতু লেন্থ নিয়ে হচ্ছে রিয়েল লিখতাম, তো এখানে কি হবে? ডিভি হবে। তো এফ কত? আমরা কি লিখতাম? বি ইকুয়ালস টু এফ বি বাই এ ভি লিখতাম না? তাহলে এখানে এফটা কত হবে? বি এ বি বাই বড় হাতের ভি, তো মানটা বসায় দাও। বি এ বাই বি, ভি ডিভি হবে। আর ইন্টিগ্রেশন লিমিটটা হবে 0 থেকে ডাব্লিউ এ পাশে, আর এখানে হবে 0 থেকে ছোট হাতের ভি। তাহলে এখানে হবে সেম জিনিস হবে কিন্তু, বি এ ভি স্কোয়ার বাই টু ভি ডাব্লিউ। তো একটা মনে রাখলে আর একটা এমনি মনে থাকবে। এখানে যেহেতু লেন্থ, সো এল আসছে, আর এখানে যেহেতু ভলিউম, সো ভি আসছে। পরেরটা ছোট হাতের ভি, নিচেরটা বড়, একদম হুবহু সেম জিনিস। আর ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রে কি হবে? এফ কত পাইছিলাম? সরি, ইটা পাইছিলাম কত? এফ বাই এ থিটা। তাহলে এফ হবে ইটা এ থিটা। এখানে যদি থিটা হবে তাহলে থিটা সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, তাহলে ডিডব্লিউ হবে এফ ইন্টু ডি থিটা। এফ এর মানটা হবে ইটা এ থিটা ডি থিটা, 0 থেকে থিটা পর্যন্ত। এটা হবে 0 থেকে ডাব্লিউ পর্যন্ত। তাহলে এখানে হবে ডাব্লিউটা হবে কত? ইটা এ থিটা স্কোয়ার বাই 2। এগুলো আসে না, এই দুইটা আসে না, ঠিক আছে, এটাই আসে, বাট তাও আমি শিখে রাখবো। বাম দিকে না ডান দিকে? ইন্টিগ্রেশনটা বুঝছো তো? এখানে আয়তন চেঞ্জ হচ্ছে এই জন্য ডিভি, আর প্রথমটা দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছিল এই জন্য ডিএল, আর এখানে থিটা চেঞ্জ হচ্ছে এই জন্য ডি থিটা। ইচ্ছা মতো তুমি কিন্তু লিখতে পারবে না যে এটা এফ ইন্টু ডিএক্স, কারণ হচ্ছে যেটা চেঞ্জ হবে ওইটা নিতে হবে। আচ্ছা, তাহলে এই তিনটা সূত্র যাতে মনে থাকে, হ্যাঁ। তাহলে আজকে আর পড়াইলাম না, এগুলো এতটুকুই থাক, তোমরা সূত্রগুলো আচ্ছা তুলো তুমি। এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে থাকো, আর এই রিলেটেড প্রবলেম পাওয়া বইয়ে, হ্যাঁ, ওগুলো একটু প্র্যাকটিস করো। ম্যাথ তো আর আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো, তাই না? আমি তোমাদেরকে থিওরি বুঝাই দিতে। ম্যাথ বিভিন্ন টাইপের আছে, এগুলো পড়তে হবে, না করলে হবে। আর করো তো বাসায় নাকি? আচ্ছা, তুমি এগুলো করো, আজকে এতটুকুই থাক। মোটামুটি থিওরি কিন্তু হাফ কাভার হয়ে গেছে, এখন পয়জনের বিকৃতি বাকি, আর হচ্ছে প্রবাহিত। আর 2-3টা ক্লাস লাগবে হয়তো থিওরি শেষ, ঠিক আছে। আর ওই যে তামিম কিছু প্রবলেম দিয়েছিল, আমি মাত্র মনে পড়লো, আমি করে তোমাকে দিব না, সমস্যা নেই, হ্যাঁ? কি ভাইয়া? আচ্ছা তাহলে থাক আজকে। আল্লাহ হাফেজ ভাই।